দপ্তরকে বলেছি যে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় সকল ছাত্রছাত্রীর সঙ্গে সংশ্লিষ্ট এনজিওরা তাদের বাড়িতে যাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা, ফুল ইত্যাদি নিয়ে। ঠিক আছে, আমার প্রায়োরিটি এখন বলছি যে আমার আগামী দিনের প্রজন্ম যারা তাদের সফলতাটাকে সেলিব্রেট করা, বেস্ট উইশেস দেওয়া আর রথীন ঘোষ মহোদয়কে নমিনেশন করা। অন্য কথাগুলো আমার কানে ঢুকবে না, আমি এগুলো নিয়ে ভাবিত নই। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সংবাদ থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করতে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ফের বিধায়কদের শপথ। প্রথম অর্ধে কলকাতা, হাওড়া, হুগলির বিধায়কদের শপথ। আজ ঠিক কোন অর্ডারে শপথ গ্রহণ হবে আমরা কথা বলবো। আবির রয়েছেন সরাসরি। আবির, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। দেখো, তোমাকে সবার আগে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে রাজ্য বিধানসভার পরবর্তী স্পিকার হতে চলেছেন রথীন ঘোষ। তিনি কোচবিহার জেলা থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং তাকেই কিছুক্ষণের মধ্যে যে স্পিকার হিসেবে তার যে মনোনয়ন তা রাজ্য বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে। তুমি জানো যে আজকে কিছুক্ষণ আগেই রাজ্য বিধানসভার তরফ থেকে আগামীকাল যে বিধানসভার অধিবেশন, বিজেপি সরকারের প্রথম যে অধিবেশন তারা যে শুরু করতে চলেছেন তার নোটিফিকেশন ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে। এবং আজকে এই যে শপথ গ্রহণ পর্ব পর্যন্ত যে দায়িত্ব, সেটি প্রোটেম স্পিকার তাপস রায় তিনি সামলাবেন। এবং আগামীকাল সকাল 11টার সময় নিয়ম অনুযায়ী, বিধানসভার রুল বা নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে যে হাউসের মধ্যে বিজেপি যে সমস্ত বিধায়করা থাকবেন সেই বিজেপি বিধায়কদের তরফ থেকে জানানো হবে যে তারা স্পিকার হিসাবে কাকে চাইছেন। সেই সময় বিজেপির যারা বিধায়করা রয়েছেন বা বাকি অন্যান্য দলেরও যদি কেউ স্পিকার হিসাবে তাকে সমর্থন করেন তারা হাত তুলবেন। তারপরে প্রোটেম স্পিকারের তরফ থেকে জানানো হবে যে স্পিকার হিসাবে রথীন বাবুকে মনোনীত করা হচ্ছে। তারপরে লিডার অফ দ্য হাউস, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং লিডার অফ দ্য অপোজিশন অর্থাৎ এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজন হাতে একদম রথীন বোসের জন্য যে এই মুহূর্তে নির্দিষ্ট আসন রয়েছে সেখানে পৌঁছবেন। তারা দুজন তাদেরকে নেবেন, সঙ্গে নেবেন এবং তারপর এগিয়ে যাবেন হচ্ছে চেয়ারের দিকে। তারপরেও একটি নিয়ম রয়েছে, এক্ষেত্রে ডান দিক থেকে, অর্থাৎ স্পিকার যেখানে বসেন হাউসের দিকে মুখ করে তার ডান দিক দিয়ে স্পিকারকে নিয়ে যাওয়া হয় এবং বাঁদিক থেকে প্রোটেম স্পিকার আস্তে আস্তে নেমে যান এবং স্পিকারকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একদম নিয়ম এবং যেটাকে বলা হয় বিধানসভার মেন ডিবেটিং হল বা অধিবেশন কক্ষ, তার মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্পিকার রথীন বোসের তরফ থেকে যিনি হচ্ছেন বা যিনি স্পিকার নির্বাচিত হবেন আগামীকাল সকাল 11টার একটু সময় পরে, তার তরফ থেকে হাউসকে অ্যাড্রেস করা হবে, অধিবেশনের সকলকে শুভেচ্ছা জানানো হবে এবং তারপর তিনি বিধানসভার যে অধিবেশন সাময়িকভাবে যে মুলতুবি তিনি সেটা ঘোষণা করবেন। পরবর্তী সময় রাজ্য সরকারের তরফ থেকে পরিষদীয় দপ্তর যখন বিধানসভার অধিবেশন ডাকবে সেই বিধানসভার অধিবেশন তখন শুরু হবে। এবং আজকে তুমি দেখলেই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন বিধানসভাতেই স্পিকার পদের মনোনয়নের জন্য যে কাজ, সেই কাজ করানোর জন্য, যে প্রক্রিয়াতে এগোবে পরিষদীয় দপ্তর কীভাবে কাজ করবে সেটা করার জন্য। দ্বিতীয়ত তিনি ঘোষণাও করে দিলেন যে যারা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের প্রত্যেকের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলবেন এবং আগামী সোমবার থেকে প্রত্যেক কটা স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক হচ্ছে প্রার্থনা সঙ্গীত হিসাবে। সেই বিষয়েও কিছুক্ষণের মধ্যে তিনি নবান্নে পৌঁছে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজ্য বিধানসভার এই অধিবেশন পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কে স্পিকার হতে চলেছে। তার কারণ প্রথমেই আমরা জানি যে তাপস রায়ের নাম নিয়ে আলোচনা চলছিল, তার কারণ তিনি পরিষদীয় রীতিনীতি রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ। যদিও তাকে প্রোটেম স্পিকার করা হয়, বিধি বলা হচ্ছে বা যে রীতিগত এই বিধানসভা জুড়ে চলে এসছে সেখানে দেখতে পাওয়া যেত সেটা হচ্ছে যিনি প্রোটেম স্পিকার হন তিনি স্পিকার হন না। এক্ষেত্রে সেই রীতি বজায় রাখছে হচ্ছে বিজেপি। ফলে রথীন বাবু পরবর্তী তিনি স্পিকার হতে চলেছেন রাজ্য বিধানসভাতে। এবং এই বিধানসভাতে তুমি জানো নজিরবিহীন একটি ঘটনাও আগামীকাল, গতকাল শপথ গ্রহণের সাথে হয়ে গিয়েছে, তবে আগামীকাল সেটি আরও ঘটনাবহুল হতে চলেছে। এই প্রথম রাজ্য বিধানসভাতে দেখতে পাওয়া যাবে যে যিনি বিধানসভার অধ্যক্ষ ছিলেন তিনি বিরোধী দলের বিধায়ক হিসাবে বিরোধী দলের বেঞ্চে বসবেন। 2011 থেকে 2026 পর্যন্ত বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই বিধানসভার স্পিকার ছিলেন। তিনি এবারে জয়লাভ করেছেন তার আসন থেকে, যদিও তার দল তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, ফলে তাকে বিরোধী বেঞ্চে বসতে হবে।
আবির, তুমি সঙ্গে থাকো, তোমার থেকে আরো একবার এই পুরো বিষয়টা জানতে চাইবো। আপনাদের জানিয়ে রাখি, স্পিকার হচ্ছেন রথীন্দ্র বোস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জয়ী প্রার্থীরা প্রত্যেকেই এসেছেন। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং আজ দ্বিতীয় দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের। এবং স্পিকার হচ্ছেন রথীন্দ্র বোস। প্রোটেম স্পিকার ছিলেন তাপস রায়। তিনি বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি জয়ী প্রার্থীদের শপথ পড়াবেন, কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। স্পিকার হচ্ছেন রথীন্দ্র বোস। ঠিক কি কি রীতি রয়েছে আবিরের থেকে আরো একবার জানবো। আবির, দেখো, রাজ্য বিধানসভাতে যে কার্যাবলী করা হবে অধিবেশন কক্ষের মধ্যে সবকিছুই বিধানসভার যে নির্দিষ্ট রুল বুক, সেই নির্দিষ্ট রুল বুকের মধ্যেই একদম লিখে রাখা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রোটেম স্পিকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে প্রোটেম স্পিকারের তরফ থেকে যিনি স্পিকার হিসেবে যিনি মনোনীত হতে চলেছেন, যেহেতু কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রথীন্দ্রনাথ বোস তিনি স্পিকার হচ্ছেন, ফলে তাকে হাউসের মধ্যে তার নাম উচ্চারিত হবে এবং তারপর যারা যারা তাকে স্পিকার হিসাবে তারা যাকে সমর্থন করবেন, এক্ষেত্রে বিজেপির সমস্ত বিধায়করা তো করবেন, বাকি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি করতে চান তারাও করবেন এবং তারা সেখানে হাত তুলবেন, তার সমর্থন জানাবেন। প্রোটেম স্পিকার তার নির্দিষ্ট আসন থেকে ঘোষণা করবেন যে বিধানসভার অধ্যক্ষ হিসাবে রথীন্দ্রনাথ বোসকে তা মনোনীত করা হলো। সেই মনোনয়ন পর্বের পর হাউস অব দ্য লিডার, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং লিডার অব দ্য অপোজিশন এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজন তাদের নিজের আসন ছেড়ে এগিয়ে যাবেন হচ্ছে যিনি স্পিকার হিসাবে মনোনীত হলেন তার কাছে। মনোনীত স্পিকার তাকে নিয়ে তারা এগোবেন স্পিকারের চেয়ারের দিকে এবং এক্ষেত্রে নিয়ম হচ্ছে ডান দিকের চেয়ারে, স্পিকারের চেয়ারকে পাশ দিয়ে তাদেরকে ওঠাতে হবে, চেয়ারে তারা বসাবেন, বাঁ দিক থেকে প্রোটেম স্পিকার নেমে যাবেন। এটা একদম বিধানসভার রুল বুকে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে এবং তারপরেই যিনি স্পিকার হবেন তার তরফ থেকে হাউসকে অ্যাড্রেস করা হবে। মেন ডিবেটিং হল বা অধিবেশন কক্ষ একদম সোজাসুজি যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে তিনি অ্যাড্রেস করবেন এবং তারপর রাজ্য বিধানসভার অধিবেশন যবে ঘোষণা করা হবে তারপর থেকে চলবে। ফলে এই বিধানসভার কার্যাবলী চালানোর জন্য প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে স্পিকার নির্বাচনের পর্ব। সেই স্পিকার বিজেপির তরফ থেকে কে হতে চলেছে তা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়ে গেলেন। একদমই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন যে নতুন অধ্যক্ষ হচ্ছেন, বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন রথীন্দ্রনাথ বোস। কথা বলবো পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। পারাদীপ, আজ যে জয়ী প্রার্থীরা আজ শপথ গ্রহণ করবেন তারপরেই কি এই নতুন স্পিকারকে নির্বাচন করা, এই পুরো প্রক্রিয়াটা হবে? প্রক্রিয়া চালু হবে, কিন্তু আগামীকাল অর্থাৎ 15ই মে সকাল 11টায় সে নির্বাচন সম্পন্ন হবে। তুমি জানো যে একটু আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা জানিয়েছেন যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত রথীন্দ্রনাথ বোস অত্যন্ত সিনিয়র একজন বিজেপি নেতা, বহুদিন ধরে বিজেপির সঙ্গে পার্টির সঙ্গে যুক্ত। তিনি প্রথমবার এবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন এবং তাকেই স্পিকার নমিনেশন দেওয়া হচ্ছে এবং আজকে প্রক্রিয়া চালু হবে এবং আগামীকাল সকাল 11টায় সেই স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু দীর্ঘদিন দলের কাজকর্মের সঙ্গে যুক্ত এবং কোচবিহার দক্ষিণে থেকে এবারই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন রথীন্দ্রনাথ বোস। সঙ্গে থাকো পারাদীপ। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন যে বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন রথীন্দ্রনাথ বোস। আজ বিধানসভায় ফের বিধায়কদের শপথ রয়েছে এবং কাল সকাল 11টা থেকে অধিবেশন শুরু হবে বিধানসভায়। স্বাস্থ্যে নজর, সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে হবে, রাস্তায় আরো বাস নামাতে হবে। নবান্নের বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি হাসপাতাল রাজ্যের কোটি কোটি বাসিন্দার বড় ভরসা। সেই সরকারি হাসপাতাল নিয়ে ভুরি ভুরি অভিযোগ। বাইরে থেকে ঝাঁ চকচকে বিল্ডিং, ভিতরে প্রায় ফাঁপা। এই ছবিটা বদলাতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার 41টি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালাতে হবে, সারপ্রাইজ ভিজিট করতে হবে। পরিষেবা পেতে যেন কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান প্রয়োজনে সরকারি হাসপাতালগুলিতে তিনি নিজে যাবেন। জেলার হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ বিধায়কদের।
যাবেন এখানে এটা কি অবস্থা? এগুলো এখানে এগুলো বোতল করে করে সিরিজ করে কেন এগুলো যাবে কেন? কোথায় গেল? আপনি এখানে আসুন। কেন এগুলো থাকবে কেন এখানে? কেন নিচে এরকম করে থাকবে? মানে তারা প্রাইভেট হাসপাতালের সুবিধা নিতে পারে না, সরকারি হাসপাতালে আসতে বাধ্য, তাই জন্য এই অবস্থায় থাকতে হবে, চিকিৎসা করতে হবে। প্লিজ আমরা একটু টলারেট করবো না, একটু দেখে নিন আপনি কি অবস্থা এগুলো। কি হবে এখানে? চাদর পরে, গ্লাভস পরে, এগুলো কি? What is this? আপনি এখনই বলুন। সরকারি বাস অনেক কম খরচে যাতায়াত। এই সরকারি বাস রাস্তায় এখন হাতে গোনা, সেভাবে পাওয়াই যায় না, গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির এক শেষ। এ নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। রাজ্যে পর্যাপ্ত ইলেকট্রিক বাস কেন নামানো হয়নি, পরিবহন দপ্তরের সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজ্য জুড়ে আরো ইলেকট্রিক বাস নামাতে হবে। নিউজ 18 বাংলা। অন্যদিকে হাসপাতালে নোংরা দেখে ক্ষুব্ধ বিধায়ক। রামপুরহাট মেডিকেলে ভিজিট বিধায়ক ধ্রুব সাহার। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেন তিনি। বিভিন্ন ওয়ার্ডে নোংরা দেখে সাফাই কর্মীদের ধমক দেন। প্রিন্সিপাল এমএসডিপি ভূমিকায় ক্ষুব্ধ বিধায়ক। কালকের মধ্যে পরিষ্কার করবে, নাহলে তোমার চাকরি নষ্ট হয়ে যাবে। আপনার রুমটা যদি এরকম থাকে ভালো লাগবে? হসপিটাল দেখুন কি করেন আপনারা, বলুন। এগুলো কালকের মধ্যে লোক লাগিয়ে, স্পেশাল লোক লাগিয়ে পরিষ্কার করবে। আমি কিন্তু 7 দিনের মধ্যে ভিজিট করবো। আমি কিন্তু আইন ফাইন কিছু মানবো না। টেন্ডার পেয়েছো, হ্যান্ড পেয়েছো, সব টেন্ডার ফেন্ডার কিছু মানবো না। টেন্ডার ক্যান্সেল করবো। এই গন্ধর মধ্যে কেন ধরে বেতন দেবে? এই গন্ধর মধ্যে এই পরিস্থিতি, এটা একদিনের, এটা একদিনের, এটা একদিনের। প্রিন্সিপাল ম্যাডাম আপনি দেখেন, এই এমএসডিপি সাহেব, এগুলো আপনারা দেখেন, আসেন বলেন। আমি তো এমএলএ শপথ এখনো নেইনি, আমি ভিজিট করলাম। আপনি এমএসডিপি কতদিন হয়েছে? পরিষেবা যদি না পায়, আমি বারবার বলছি, কিন্তু আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এসির মধ্যে বসে থাকবেন আর এসির মধ্যে হাওয়া খাবেন, লোক কষ্ট থাকবে, এ চলবে না। যেভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে, মানে নোংরা আবর্জনার স্তূপের মতো হসপিটাল হয়ে গেছে। তোলাবাজি চলেছে, নেশার একটা আড্ডাখানা হয়ে গেছে। আমি আজকে এখানে প্রিন্সিপাল এমএসডিপি কে বলে গেলাম যে শাসক পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সেই কারণে আপনারা কিন্তু পরিবর্তিত হন। আমি আগামী 7 দিনের পরে আবার এখানে আসবো। যা বলে গেলাম তার না হলে আমি অ্যাকশন নেব। রাজ্যে এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় মিলত ডিম ভাত। বিজেপি সরকার দিচ্ছে 5 টাকায় মাছ ভাত। খুব তাড়াতাড়ি জারি হবে সরকারি নির্দেশিকা। বাংলায় এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। খুব তাড়াতাড়ি চালু হচ্ছে ক্যান্টিন। গরিবদের জন্য রাস্তার পাশে স্টল বসবে, সেখানে 5 টাকা দিয়ে মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় ডিম ভাত পাওয়া যেত। বাংলার প্রথম বিজেপি সরকার 5 টাকায় মাছ ভাত খাওয়াবে। ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার। খুব তাড়াতাড়ি সরকারি নির্দেশিকা জারি করা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন লক্ষ লক্ষ দিন আনা দিন খাওয়া মানুষ। বাঙালি মানেই মাছ ভাত। গত কয়েক বছরে এই মাছ বাঙালির খাবার প্লেট থেকে বেরিয়ে রাজনীতির হেঁসেলে ঢুকে পড়েছে। বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে দাগিয়ে দিতে বারবারই মাছ ভাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। ভোটের ময়দানে প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারের মোকাবিলা করতে মাছ হাতে নিয়ে ময়দানে নামেন বিজেপি নেতারা। ক্ষমতায় আসার পর তৃণমূলের প্রচারকে গুঁড়িয়ে দিল পদ্ম শিবির। মাছ উৎসব করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়, সেখানে যান দিলীপ ঘোষ। বুধবার বিধায়কদের শপথের দিনে বিধানসভায় পাত বেড়ে মাছ ভাত খেতে দেখা গেছে বিজেপি বিধায়কদের।